লীলা, লীলা শোনো। দাঁড়াও না, এই দেখো না, কি সুন্দর একটা পাখি উড়ে যাচ্ছে। কি সুন্দর জানো, আমার মনে হচ্ছে আমি এই পাখিটার সাথেই যেন উড়ে যাই। কি বলছো কি লীলা তুমি এসব? তুমি মানুষ, তুমি কিভাবে পাখি ধরতে পারবে? আরে মানুষ হচ্ছে তো কি হয়েছে, আমার কি ইচ্ছে করতে পারে না নাকি? পরের জন্মে আমি ঠিক এরকম সুন্দর একটা পাখি হব। আমি রোজ ভগবানকে বলি তো, যেন আমাকে পরের জন্মে এরকমই একটা পাখি বানায়, আর তোমাকেও পাখি বানায়। আমরা একসাথে উড়ে বেড়াবো আকাশে। উফ, চুপ করো লীলা। আমি কাজে বের হব, তুমি কি সব শুরু করলে বলো তো? এই জন্যই গ্রামের লোকেরা তোমাকে নিয়ে হাসি মজা করে। তুমি তো বড় হয়েছো, তোমার মুখে এসব কথা মানায় না লীলা। কেন বুঝতে চাও না সেটা তুমি? হ্যাঁ, বড় হলে কি বাচ্চাদের মতো করে ভাবা যায় না? বাচ্চাদের মন কত ভালো, কত পবিত্র থাকে, কোনো প্যাঁচ থাকে না। সবাই যদি বাচ্চাদের মতো মন নিয়ে বড় হতো না, তাহলে কতই না ভালো হতো বলো তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও ভেতরে যাও। আমি কাজে বের হব। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আমি ঘরে গেলাম। কি যে করি এই মেয়েটাকে নিয়ে বুঝতেই পারছি না। এত সরল মন ওর, ওরও দোষ নেই। দেখো ওপরওয়ালা, তুমি একমাত্র ভরসা। কৈলাস দা, একটা দারুণ বুদ্ধি মাথায় এসেছে। তা কে বুদ্ধি শুনি? গ্রামের যে বুড়িমা আছে না, তার অনেক সম্পত্তি। সেই সম্পত্তি একবার আমাদের নামে করতে পারলেই ব্যাস, সারা জীবন বসে বসে খেতে পারবো আমরা। হ্যাঁ, সেটা একদম ঠিক বলেছ। বুড়ির অনেক সম্পত্তি, আমারও অনেক দিনের লোভ। কিন্তু বুড়ি খুব চালাক, এক টুকরো মাটিও কারো নামে করতে চায় না। আর আমাদের তো দূর। হ্যাঁ, কিন্তু তাও আমাদের কিছু না কিছু করে বুড়ির সম্পত্তি হাতিয়ে নিতেই হবে। ভাবো ভাবো, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, ভাবছি। একটা জিনিস মাথায় আসলো। কি? বুড়ির বয়স হয়েছে, গায়ে সেরকম জোর নেই। আর একবার বুড়িকে সরাতে পারলি ব্যাস। আর বুড়ির আগে পিছে সেরকম কেউ নেই। আর যদি থাকেও, তাদের না হয় আমরা ঠিক কোনো না কোনোভাবে চুপ করিয়ে দিতে পারবো। একদম ঠিক, বুড়িকেই পৃথিবী থেকে সরাতে হবে। সব সম্পত্তি আমাদের হবে, আমাদের। কেউ আর বড় লোক হওয়ার থেকে আটকাতে পারবে না। ও মা, কি গো, রাখি বলল তোমার শরীর ঠিক নেই, তাই দেখতে এলাম। ও মাধব, তুই এসেছিস, ভালোই করেছিস। শরীর ঠিকই আছে রে, কিন্তু ওই আসলে বয়স হয়েছে না, তাই বেশি হাঁটা চলা করতে পারি না, একটু অসুবিধা হয়। আর কাল রাতে নদীর পাড়ে গেছিলাম আদিত্যর সাথে দেখা করতে। ও তো নদী থেকে ইলিশ মাছ ধরে। আচ্ছা। হ্যাঁ, তাই অতটা পথ যাওয়া আসাতেই শরীরটা অকেজো হয়ে গেল। ও কোনো ব্যাপার না, কিছু সময় বিশ্রাম নিলেই শরীর একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হতেই হবে। রাখি কিছুদিন না হয় তোমাদের এখানে থাক, তোমার শরীর ঠিক হোক, তারপর না হয় ও বাড়ি যাবে। না না বাবা, সেটার দরকার নেই। রাখি এসেছে দেখতে, এই অনেক। তুমিও এলে ভালো লাগলো। আমি আমি একাই ঠিক আছি। বেশি লোক থাকলে আমার আবার অসুবিধে হয়। এখন তো হেসে হেসে কথা বলছো, জানি না ভবিষ্যতে কি হবে। আর তোমার এই সম্পত্তির জন্য অনেকের খারাপ নজর আছে, হ্যাঁ সেটা তো জানোই। ওপরওয়ালা আছে তো, উনিই রক্ষা করবেন, চিন্তা করো না। এসো তোমরা। আচ্ছা আচ্ছা, আসছি, ভালো থেকো। কেন জানি না মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে। লীলা বৌদি, লীলা বৌদি বাড়িতে আছো? কে? বাইরে এসো, তাহলে বুঝতে পারবে। আরে ভেতর থেকে বললে হবে। এসো বৌদি, এসো এসো এসো। ও বিক্রম বাবু, আসুন। কিছু দরকার ছিল নাকি? আরে আদিত্য নেই বৌদি? না, ও তো নেই। ও তো মাছ ধরতে গেছে নদীতে। আপনি না হয় বিকেলের দিকে আসুন, ও ততক্ষণে বাড়ি চলে আসবে। না না, আদিত্যর সাথে না, আমার দরকার তোমার সাথে। আমার সাথে কি দরকার?
আরে আর বলো না, তোমার বুড়িমা যে মানুষের জীবন অতিষ্ঠ করে তুললো, মনে হয় পাগল টাগল হয়ে গেছে বুঝলে। আজকে তো আমার বাড়িতে এসে কী সব বলছিল, আর একটা জিনিসও চুরি করে নিয়ে যাচ্ছিল। সে আমি ভালো মানুষ তাই কাউকে কিছু বলিনি, না হলে গ্রামবাসী খুব খেপে যেত কিন্তু। তাই নাকি? কিন্তু আমি তো এসবের কিছুই জানতাম না। কি অদ্ভুত! হ্যাঁ, তোমাকে জানাইনি না তোমার বোন রাখি? ও জানে, ওর স্বামীও জানে। কি জানি নাম, হ্যাঁ হ্যাঁ, মাধব। আচ্ছা। একটু দেখে শুনে দেখো, নাহলে কোনোদিন একা বাড়িতে কি করে বসবে। আগুন জল কত কিছুই তো আছে, অঘটন কখন ঘটবে সেটা তো আর বলা যায় না। দেখে শুনে একটু রাখো। চললাম আমি, হ্যাঁ দেখে রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি হয়ে গেল রে দিদি এটা? আমরা এবার কাকে মা বলে ডাকবো রে দিদি? কাঁদিস না বোন, আমি যে এসব মেনেই নিতে পারছি না। কিভাবে যে কি হয়ে গেল জানিস বোন, আমার এসব কিছুই বিশ্বাস হচ্ছে না। মনে হচ্ছে যেন সব স্বপ্ন। এখনই মা ওই আগুনে পুড়ে যাওয়া ঘর থেকে বেরিয়ে এসে আমাদের দুজনকে জড়িয়ে ধরবে। কিভাবে লাগলো এই আগুন? কেন কাল আমি থাকলাম না মায়ের কাছে? কেন থাকলাম না? আমি আর ও মিলে বললাম মাকে, অনেকবার বললাম যে আমরা এখানেই থেকে যাই, তোমার শরীর ভালো না। কিন্তু মা যে কিছুতেই শুনলো না রে দিদি। কি হবে এখন আমাদের? কৈলাস দা, দেখেছ? কালকে রাতে আমাদের পরিকল্পনা সফল। সবাই এটাকে দুর্ঘটনা ভাবছে, কিন্তু আমরাই জানি যে এই আগুন কিভাবে লেগেছে। কালকে রাতে সারা বাড়িতে কেরোসিন তেল ছিটিয়ে যে মশালটা ধরালাম, ব্যাস এক নিমেষে গোটা বাড়ি পুড়ে শেষ। আর সাথে ওই বুড়িও মরেছে। এবার আমাদের পুরো রাস্তা ফাঁকা। এবার এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার থেকে কেউ আমাদের আটকাতে পারবে না। চলো একটু মজা করা যাক, এখানে কান্নাকাটি দেখে আর লাভ নেই। আমারও কষ্ট পেয়ে যাচ্ছে বুঝলে তো। চলো চলো চলো। দারুণ অভিনয় করো কিন্তু তুমি বিক্রম, আজকে খুব মজা করব সারা দিন ধরে। লীলা, বলছিলাম আমি কাজে বেরোচ্ছি, তুমি আমার জন্য খাবারগুলো তৈরি করে দাও, কারণ দুপুরে আজকে আমি আর ফিরবো না। আজকে মাছ বিক্রি করে তারপর একবার রাতে আসবো। লীলা, কি হলো, শুনতে পাচ্ছ না নাকি? লীলা, আমি ডাকছি তো তোমাকে। কি হলো, আশ্চর্য তো, আমার কথার কোনো উত্তর দিচ্ছ না। ও ও তুমি ডাকছিলে, আমি শুনতে পাইনি। বলো কি বলবে? কি বলবো মানে? আমি তো এতক্ষণ ধরে তোমার সাথে কথাই বলছিলাম, তুমি কি কিছুই শুনতে পাওনি নাকি? না, আমি কিছুই শুনতে পাইনি। আমার এসব কিছুই ভালো লাগছে না। আমি আমার মায়ের কাছে যাব। আমিও জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে চাই। আমার মা কত কষ্ট পেয়ে মারা গেছে। তুমি একদিনের মাথায় এসব কিছু ভুলে গেলে? তুমি এখন কাজে যাচ্ছ, আর আমি বাড়িতে কিভাবে একা একা থাকবো বলো তো? তুমি যদি বাড়ি থেকে চলে যাও, আমি বাড়িতে আগুন লাগিয়ে দেবো, এই বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি কিন্তু আসবে। গ্রামের লোকজন ঠিকই বলেছে লীলা, সত্যি মানসিকভাবে ভেঙে পড়েছে, পাগলের পর্যায়ে চলে গেছে ও। কিভাবে ওর সাথে সংসার করব এখন? কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। দিদি, বাড়িতে আছিস? হ্যাঁ রে বোন, আয় ঘরে আয়, আমি ঘরেই আছি। কি রে দিদি, তোর এরকম অবস্থা কেন? তোর কি কিছু হয়েছে? আর জামাই বাবুই বা কোথায়? আজকের দিনও কি জামাই বাবু কাজে চলে গেছে নাকি তোকে একা ফেলে? হ্যাঁ রে বোন, আমার যে আর ভালো লাগছে না রে এই বাড়িতে। দম বন্ধ হয়ে আসছে আমার। আমাকে কোথাও নিয়ে যা না রে বোন, না হলে যে আমিও মায়ের মতো মরে যাব। এসব কি বলছিস দিদি? আমি জানি তোর মনে এই বিষয় নিয়ে অনেক চাপ সৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের তো আর কিছু করারও নেই বল। আমাদের তো এই সবটা মেনে নিতেই হবে, আর এই সবটা মেনে নিয়েই আমাদের জীবনে আগাতে হবে। তুই এভাবে ভেঙে পড়িস না। কিন্তু জামাইবাবু আজ কাজে না গেলেও পারতো তোকে এভাবে একা ফেলে রেখে। ও তোমাকে পাগল ভাবছে, ভাবছে আমি বোধহয় পাগল হয়ে গেছি বাকি সব গ্রামবাসীদের মতোই। জানিস বোন, আমার মনে হচ্ছে ও আর চাইছে না আমার সাথে সংসার করতে। তোকে আর এসব নিয়ে ভাবতে হবে না দিদি। আমি যখন এসে গেছি, আমি থাকবো তোর সঙ্গে। আমি তোকে আগলে রাখবো। আর কাঁদিস না দিদি। শোনো কৈলাস দা,
কালকে মাধব আমাকে অনেক প্রশ্ন করছিল। হঠাৎ করেই আমার মনে হলো ওর কিছু সন্দেহ হয়েছে আমাকে নিয়ে। কিছু গ্রামবাসী সেই দিন রাতে বুড়ির বাড়ির সামনে আমাদের দেখে নিয়েছিল। এটা আমাদের মস্ত একটা ভুল হয়ে গেছে। তাহলে এখন কি করব আমরা? যত দ্রুত সম্ভব বুড়ির বাড়ির জমি আমাদের হাতিয়ে নিতে হবে। শোনো, তুমি এখনই গ্রামবাসীদের জড়ো করে নিয়ে আসো। আজকেই আমি ঘোষণা করে দেব বুড়ির জমি আমার নামে হবে। যাও যাও, দ্রুত যাও। আচ্ছা, এখনই সবাইকে নিয়ে আসছি। সমস্ত গ্রামবাসীরা আমাকে ক্ষমা করবেন, কারণ আমি সবার মূল্যবান সময়ের থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি। কারণ আমার জরুরি এক ঘোষণা করবার আছে। এই বুড়িমা যে আগুনে পুড়ে মারা গেলেন, তার কোনো ছেলে নেই, আছে শুধু 2 মেয়ে। আর আমাদের গ্রামে মেয়েরা কোনো রকম সম্পত্তি পায় না। আর তাদের মা এটা বলেও যায়নি, তাই এই সম্পত্তি আমার নামে হবে। না না, ভুল বুঝবেন না, আমার শুধু নামই থাকবে। কিন্তু এই জমিতে আমরা ফসল ফলাবো, আরও বিভিন্ন রকম কাজ করব, যেন সকল গ্রামবাসীর উপকার হয়। হ্যাঁ, এটাই ভালো হবে। বিক্রমবাবু সমস্ত গ্রামবাসীর কথা ভেবেই এটা বলছে। আমরা সবাই রাজি। হ্যাঁ, আমি খুব শীঘ্রই সমস্ত সম্পত্তি নিজের নামে করে কাজ শুরু করব। আপনারা এখন আসতে পারেন। অনেক ধন্যবাদ। আজ আমি ইলিশ রান্না করেছি, কিন্তু যে এটা খেতে সব থেকে বেশি ভালোবাসতো সে আর আমার সঙ্গে নেই। মাগো, তোমাকে যে খুব মনে পড়ছে। তুমি যেখানেই থাকো ভালো থেকো। জানো মা, শুনলাম বিক্রম নাকি তোমার জমি নিজের নামে করে নিতে চাইছে। আমার বিশ্বাস তোমার মৃত্যু কোনো দুর্ঘটনা না। ওই বিক্রম আর কৈলাস মিলেই নিশ্চয়ই কিছু একটা করেছে। ওদের মুখ থেকে সত্যিটা বের করতেই হবে, কিন্তু কিভাবে? হ্যাঁ, এই ইলিশ খাইয়েই সত্যিটা বের করব। যাই, বিক্রম বাবুর বাড়িতে গিয়ে ওনাকে আমন্ত্রণ দিয়ে আসি। বিক্রম বাবু বাড়িতে আছেন? আরে লীলা বৌদি, কি ব্যাপার তুমি এখানে? আসলে মা মারা যাওয়ার পর থেকে মন মেজাজ একদম ভালো নেই। মায়ের জায়গাও আপনিই নিয়ে নিচ্ছেন। এখন থেকে আপনি সেখানকার মালিক। আর জানেন, মা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসতো। তাই ভাবছি ওই সম্পত্তি নিয়ে নেওয়ার আগে আপনি আমার হাতের ইলিশ দিয়ে ভাত খেয়ে যাবেন। আমার খুব ভালো লাগবে। বাবা, তুমি তো পাগল। তুমি আবার রান্না করতে পারো নাকি? এই পাগল বউয়ের হাতেই না হয় আপনি আর কৈলাসবাবু খেয়ে যাবেন। আমি আসছি। আচ্ছা আচ্ছা, যাবো। লীলা বৌদি, কই খাবার তৈরি হয়েছে? আরে আমরা তো চলে এসেছি তোমার হাতের ইলিশ মাছ খেতে। হ্যাঁ, আসুন আসুন, সব তৈরি, বসুন। আদিত্যদা, ভালো মাছ নিয়ে এনেছো তো? বরফে রাখা মাছ কিন্তু খাবো না। না না, একদম তাজা মাছ। বসুন, আমি এক্ষুনি সব নিয়ে আসছি। হ্যাঁ, বসো বসো। কৈলাসদা, জমিয়ে খাবো আজকে। কি যে রান্না করবে পাগল মহিলাটা কে জানে। ভালোই হবে, অত ভেব না। এই নিন, খাওয়া শুরু করুন। আহা, কি স্বাদ! সত্যি অপূর্ব। আপনি যে এত সুন্দর রান্না করেন সেটা তো জানতামই না। এরপর থেকে প্রায় কিন্তু আসবো আপনার এই ইলিশ মাছ খেতে। ভাগ্যে সেই বুড়িকে মেরেছিলাম। আগুনে না পুড়িয়ে মারলে তো এই খাওয়া কপালে জুটতোই না। কি বলো কৈলাস? হ্যাঁ, একদম। আমি ঠিক ধরেছিলাম, এরাই আমার মাকে মেরেছে। ওইদিকে রাখি আর মাধব ওরা আছে। ওরা নিশ্চয়ই শুনছে এই সমস্ত কিছু। তার মানে আমার সন্দেহ ঠিক ছিল। এই শয়তান দুজন সম্পত্তির লোভের কারণেই মাকে মেরেছে, তাও আবার আগুনে পুড়িয়ে। চলো, আমরা সকল গ্রামবাসীকে ডেকে নিয়ে আসি। আজ এখানেই ওদের শাস্তি হবে। এই সাংঘাতিক ঘটনা! কোনো মানুষ যে শুধু সম্পত্তির লোভে একজনকে খুন করতে পারে, এটা আমি কল্পনাতেও ভাবতে পারি না। আমরা সরল মানুষ রাখি, আমাদের 3 বেলা ভাত পেলেই আর কিছু চাই না। আমাদের এত লোভও নেই, কিন্তু যারা একটু বড় লোক তারা আরো বড় হওয়ার ইচ্ছায় এসব করে। ওদের জন্য এরকম কোনো কাজ নেই যেটা ওরা করতে পারবে না। শুধুমাত্র টাকা পেলেই হলো। ওরা ওরা কাউকে খুন করতেও পিছু পা হবে না। এই তো অনেক গ্রামবাসী আছে।
আপনারা একটু শুনুন আমার কথা। আমার মা মারা গেছিল আগুনে পুড়ে। আমরা সবাই ভেবেছিলাম এটা কোনো একটা দুর্ঘটনা, কিন্তু না, আমার মাকে ওই বিক্রম আর কৈলাস মেরেছে শুধুমাত্র সম্পত্তি পাওয়ার লোভে। আপনারা তো জানেনই যে বিক্রম কিভাবে একের পর এক ছল করে গ্রামের লোকজনের সম্পত্তি নিজের নামে করে নিচ্ছে। এক্ষেত্রেও তাই করেছে। হ্যাঁ, আমাদের এখন আপনাদের সাহায্যের দরকার। আমরা একা একা কিছুই করতে পারবো না। আমরা চাই এই চক্রান্তের বিরুদ্ধে পঞ্চায়েত বসুক। কৈলাসদা কোথায়, তুমি কোথায়? কি হয়েছে বিক্রম? তুমি আবার চোখানো এভাবে? ভেতরে এসো। এ সর্বনাশ, লীলা আমাদের সাথে ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র? কিন্তু কিভাবে? ও তো পাগল। আর ও কি বা করবে আমাদের? তুমি বুঝতে পারছো না, লীলা আমাদের যে খেতে আমন্ত্রণ দিয়েছিল ওদের বাড়িতে, ওটা একটা ষড়যন্ত্র ছিল আমাদের ফাঁসানোর জন্য। মানে ভালো মতো বলো, কি বলতে চাইছো? আমি যখন আমার বাড়ি থেকে বাইরে আসলাম তখন শুনতে পেলাম সমস্ত গ্রামবাসী আমার বাড়ির দিকে আসছে, কারণ ওরা জেনে গেছে আমি আর তুমি নিজ হাতে বুড়িকে আগুনে পুড়িয়ে মেরেছি। লীলা আমাদের ইলিশ মাছ খাওয়ানোর বাহানা দিয়ে সমস্ত সত্য জেনে নিয়েছে, আর আমাদের সমস্ত কথা মাধব আর রাখি শুনে নিয়েছে। ওরাই সমস্ত গ্রামবাসীকে সমস্ত সত্যি কথা বলে দিয়েছে, আর পুরো গ্রামবাসীও কেঁপে গেছে, কারণ আমরা ওদের জমিও নিয়েছি আর এখন একটা মানুষকে খুন করেছে। তাই ওরা আর আমাদের ছাড়বে না, আমাদেরকে এখান থেকে পালাতে হবে, যত দ্রুত সম্ভব আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কি বলছো কি? সর্বনাশ হয়ে গেছে। চলো চলো, তাহলে এক মুহূর্ত আর দেরি করা যাবে না। চলো চলো। তোমার সত্যি কোনো কাণ্ডজ্ঞান নেই। কেন যে ইলিশ মাছ খেতে খেতে সব সত্যিগুলো বলে দিলে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন নিজেদের দোষারোপ করে লাভ নেই, গ্রাম থেকে পালাতে হবে, না হলে গ্রামবাসী আমাদের মেরে তক্তা বানিয়ে দেবে। তাড়াতাড়ি পা চালাও, তাড়াতাড়ি পা চালাও। দাঁড়াও, কোথায় পালাচ্ছ তোমরা? মানুষ খুন করে জমি হাতিয়ে নিয়ে এত সহজে এখান থেকে পালিয়ে যাবে ভাবছো? সেটা হবে না, তোমাদের শাস্তি পেতেই হবে। একজন নিরীহ মানুষকে খুন করা যে কত বড় অপরাধ সেটা আজকে তোমাকে জানাবো আমি আর পুরো গ্রামবাসী। আমাদের ছেড়ে দাও, ভুলে গেছে, আমরা এই কাজ আর করবো না, সবাইকে সব জমি ফিরিয়ে দেবো, কিন্তু আমাদের দয়া করে ছেড়ে দাও। আর আমার শাশুড়ি মাকে কিভাবে ফেরাবে তোমরা? বলছি তো ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। মারো ওদের, মেরে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দাও। লীলা, আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি অনেক ভুল বুঝেছি। গ্রামবাসীর কথা শুনে তোমাকে আমি পাগল ভেবেছি। এর কারণে তোমাকে অনেক কথাও শুনিয়েছি। আমি তো সরল, তাই সবাই আমাকে ভুল বুঝে আমাকে দূরে ঠেলে দিয়েছিল। সে কোনো ব্যাপার না। আমার দিদি সরল হলেও সব থেকে বুদ্ধিমান। আমার দিদির মন অনেক ভালো, অনেক পরিষ্কার। ওই জন্য ও খারাপ কিছুই ভাবতে পারে না। কিন্তু আজও আমাদের মায়ের আসল খুনিকে ধরিয়ে দিল। ও না থাকলে আমরা কিছুতেই মৃত্যুর রহস্য সমাধান করতে পারতাম না, আর মায়ের আত্মাও শান্তি পেত না। হ্যাঁ রাখি, একদম ঠিক বলেছ। এই অমানুষের দুনিয়াতে তোমার দিদি একজন পবিত্র মানুষ। আমাকে ক্ষমা করে দিও লীলা। অনেক আগে আমি ক্ষমা করে দিয়েছি। আজ থেকে আমরা আর বাকি সমস্ত গ্রামের লোকেরাও খুশিতে শান্তি মতো নিজেদের জীবন কাটাতে পারবো। হ্যাঁ লীলা, একদম ঠিক বলেছ। এই সব শুধুমাত্র তোমার জন্য সম্ভব হয়েছে। ধন্যবাদ লীলা।